আমি রান্নাঘরে গ্যাসের চুলায় চা বসিয়েছিলাম। এমন সময় আমার ছোট মেয়ে নিপা বলল, মা জানো, আমার শ্বশুর বাড়িতে কেউ দুধ চা খায় না, সবাই গ্রিন টি খায়। ওদের দেখা দেখি আমারও এখন গ্রিন টির অভ্যেস হয়ে গেছে। আমার ছোট মেয়ে নিপার কথা শুনে আমি রান্না থেকে মনোযোগ সরিয়ে তার দিকে তাকালাম। নিপা আজকে বেড়াতে এসেছে আমাদের বাড়িতে। গ্রিন টির দাম কত? নিপা ঘুরে দাঁড়িয়ে ফলের ঝুড়ি থেকে একটা আপেল তুলে নিতে নিতে উত্তর দিল, কম দামেরও আছে, বেশি দামেরও আছে, যার যেটা পছন্দ আর কি। আমি শুকনো মুখ করে আবারও রান্নায় মন দিলাম। নিপা তখন জিজ্ঞেস করলো, শাড়িগুলো তোমার পছন্দ হয়েছে মা? তরকারিতে পরিমাণ মতো লবণ ছিটিয়ে দিয়ে আমি নিপার দিকে আর চোখে তাকালাম। তুই কিন্তু এখনো বলিসনি শাড়িগুলো তোকে কে কিনে দিয়েছে? নিপা কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, দেখো মা, বছরে 2-3 বার হলেও আমার শ্বশুর বাড়ির লোকজনদের মুখোমুখি হতে হবে তোমার কম দামি শাড়িগুলোতে তখন আমার মুখ ছোট হয়ে যাবে। আমি বিস্মিত হয়ে নিপাকে বললাম, তাই বলে তুই জামাইয়ের টাকা দিয়ে আমাকে দামি দামি শাড়ি কিনে দিবি? নিপা ভ্রু কুঁচকে ফেললো। ও জানে না, না জানিয়ে নেয়া মানে তো চুরি করা। আমি কি তোদের এই শিক্ষা দিয়েছি নিপা? নিপা কোনো প্রতিউত্তর না করে বিরক্তি নিয়ে আমার সামনে থেকে চলে গেল। আর আমি হতভম্ব হয়ে স্থির দৃষ্টি নিয়ে নিপার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলাম। বিকেলে আমার যা রেশমা ভাবি এসেছিল নিপার সাথে দেখা করতে। একই পাড়ায় থাকি বলে আসা যাওয়া লেগেই থাকে। তো খোঁজ গল্প করার সময় খেয়াল করলাম নিপা ইচ্ছে করে তার বড় চাচিকে এড়িয়ে যাচ্ছে। ভাবি এটা সেটা জিজ্ঞেস করলেও কেমন যেন দায় সারা উত্তর দিচ্ছে। বিষয়টা চোখে পড়ার মতো বলে ভাবিও তেমন করে আর নিপার সাথে কথা বাড়ায়নি। ভাবি চলে যাবার পর নিপার আচার আচরণ আমাকে বেশ ভাবিয়ে তুলেছে। বিয়ের পরবর্তী সময়টাকে নিপার মন মানসিকতায় অনেক পরিবর্তন এসেছে, যে পরিবর্তনগুলো কখনোই কাম্য ছিল না আমার। আমি নিপাকে জিজ্ঞেস করলাম, চাচির সাথে এমন ব্যবহার করলো কেন? মেয়েটা আমাকে জবাব দিল, চাচির সাথে আমি কি কথা বলবো মা? সে কি আমার বয়সী নাকি যে খোঁজ গল্পে মেতে উঠবো তার সাথে? তাছাড়া চাচি সারাক্ষণ ঘর সংসারে আলাপ নিয়ে পড়ে থাকে, সে কেলে কথাবার্তা বলে, আমার ভালো লাগে না। এই কথা বলে নিপা ওখান থেকে চলে গেল। আমি ভাবলাম বিয়ের আগে নিপাই রেশমা ভাবির সাথে সময় কাটাতে পছন্দ করত, তার হাতে রান্না খেতে চাইতো। আর ভাবিও নিপাকে যথেষ্ট আদর করে নিজের মেয়ে মনে করে আগলে রাখে সব সময়। নিপার এই ছোটখাটো পরিবর্তনগুলো আমার চোখেই হয়তো বেশি পড়ছে। ওর কথা বলার ধরন আর বাচনভঙ্গি দেখে আমার মোটেও ভালো লাগেনি। রাতের বেলা তার বাবাকে বললাম, আপনি কি ঘুমাচ্ছেন? নিপার বাবা আমার ডাক শুনে বাঁকা হয়ে শুয়ে আমার দিকে তাকালেন। কিছু বলবে? জি, কথা ছিল। তিনি উঠে বসলেন। আমিও পাশে গিয়ে পা ভাঁজ করে বসলাম। নিপাকে খেয়াল করেছেন আসার পর থেকে কেমন অদ্ভুত আচরণ করে যাচ্ছে। সারাক্ষণ শ্বশুর বাড়ির বড়লোকই আলাপ, আত্মীয় স্বজনদের ছোট করে কথা বলছে। আমি ওর মধ্যে দেমাগের আভাস দেখতে পাচ্ছি। সিরাপটা দাও তো, কাশিটা আবার বেড়েছে। খুক খুক করে কেশে নিয়ে নিপার বাবা আমার কথাগুলোর প্রতি উত্তর দিতে লাগলো। মেয়েটার সদ্য বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি নিয়ে একটু আহ্লাদীপনা করছে, এও তোমার সহ্য হচ্ছে না দেখছি। 1 চামচ সিরাপ তার মুখের সামনে ধরে আমি বললাম, কোনটা আহ্লাদীপনা আর কোনটা বড়লোকিপনা তা বোঝার মতো বয়স আর চোখ দুটোই আমার আছে। সারাদিন ঘরে বসে থাকো তো, তাই এসব ফালতু চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। টিভি সিরিয়াল ছেড়ে সংসার একটু মন দাও, দেখবে এসব ভাবার সময় পাচ্ছ না আর। বড় ভাইজান ঠিকই বলেন, পড়াশোনা যারা মেয়ে মানুষ কখনোই ঘরের বউ হিসেবে ভালো হয় না। মুচকি হেসে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। অযথাই নিপার বাবার সাথে কথা বাড়ালাম না, যেখানে আমি জানি কথার মর্মার্থ বোঝার ধৈর্য এবং মন মানসিকতা কোনোটাই তার নেই। পরের দিন দেখলাম হাতে গ্রিন টির মগ নিয়ে আইসি ভঙ্গিতে সোফার উপরে পা তুলে বসে নিপা তার কোনো এক বান্ধবীর সাথে ফোনে কথা বলছে। খানিকটা দূরে বসে আমি আমার বড় নাতির জন্য বানানো ফতুয়াটা সুই সুতো দিয়ে ফুল তুলছি। মেয়ে তার বান্ধবীর সাথে বলছে, আমার দেবরের জন্য তো মেয়ে খুঁজছে আমার শ্বশুর শাশুড়ি। বড় ঘরের কোনো সুন্দরী নিখুঁত মেয়ের খোঁজ থাকলে জানাস আমাকে। তারা আবার যেমন তেমন ঘরের কাউকে বউ করে আনবে না, বুঝলি? বংশেরও তো একটা ব্যাপার আছে, তাই না? তাদের কথা বলা শেষ হয়ে গেলে আমি নিপাকে কাছে ডাকলাম। নিপা আয়, তোর চুলে তেল দিয়ে দেই। চুলের কি হাল করে রেখেছিস? কাকের বাসা হয়ে আছে। নিপা অসম্মতি জানালো না। তেলের বাটি নিয়ে এসে চুপচাপ মেঝেতে বসে পড়লো। যত্নশীল হাতের আঙুলের ডগায় লাগানো তেল নিপার চুলের গোড়ায় ম্যাসাজ করে দিচ্ছি। নিপা গুনগুন করে গান গাইছে। এর মধ্যে আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে নিপা, তোর শ্বশুর বাড়ির সবাই খুব ভালো মানুষ না রে? নিপা গুনগুন থামিয়ে ছোট করে শুধু বলল, বলল। আমি আবারও জানতে চাইলাম, তোকে ঠিক মতো আদর যত্ন করে? তেলটা ঠিক করে দাও না মা, কেন এত কিছু জিজ্ঞেস করছো? আমি নিপাকে আমার দিকে ঘুরে বসতে বললাম। অনিচ্ছা সত্ত্বেও নিপা ঘুরে বসলো। আমি ওর চোখের দিকে তাকালাম। সত্যি করে বলতো, তুই কি ভালো আছিস? নিপা স্বাভাবিকভাবে প্রতি উত্তর করলো, আমি এখানে এতদিনের জন্য কেন থাকতে এসেছি জানো? কেন? আমার শ্বশুর বলেছেন তাই। শ্বশুর শাশুড়ি আর দেবর তারা 3 জন কিশোরগঞ্জ গেছে আমার নানি শাশুড়িকে দেখতে। আর তোমাদের জামাই ব্যবসার কাজে সিলেট গেছে। বাড়িতে আমি একা থাকবো। কত গয়নাগাটি আর আলমারি ভর্তি নগদ টাকা পয়সা পড়ে আছে। ব্যাপারটা রিস্ক হয়ে যাবে দেখে ওরা আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। ঠিকই তো করেছে, বাড়িতে ডাকাত পড়লে তখন বিপদে পড়ে যাবি। নিপা মুচকে হাসলো। না মা, ডাকাতির ভয় না, ওরা আমার উপরে ভরসা করতে পারেনি। আমি গরিব ঘরের মেয়ে, যদি ওদের টাকা পয়সার লোভ সামলাতে না পারি সেজন্য। আমি অবাক হয়ে গেলাম। নিপা আবারও বলতে লাগলো, আমি জানি তুমি আমার উপরে অসন্তুষ্ট হয়ে আছো, সবসময় শ্বশুর বাড়ির আভিজাত্যের আলাপ করছি বলে। তোমার
তোমার হয়তো মনে হচ্ছে আমার মধ্যে অহংকার চলে এসেছে, কিন্তু না, আমার মধ্যে কোনো অহংকার আসেনি। লোক দেখানো মিথ্যে সুখের বড়াই করছি আমি, শান্তিও পাচ্ছি অবশ্য। তাছাড়া এই বড়লোকিপনা ছাড়া আর কি বা দেখাবো আমি? আমার শ্বশুর বাড়িতে না আছে শিক্ষার আলো, না আছে নৈতিকতা, আর না আছে বড় ধরনের মন মানসিকতা। তাদের এই ঘাটতিগুলো আমি ওদের ধন সম্পদ দিয়ে ঢেকে রাখতে চাই। কিছু একটা করে তো নিজেকে সুখী প্রমাণ করতে হবে, বলো। আমি আর কিছু বলতে পারলাম না, ফ্যালফেল করে নিপার মুখের দিকে তাকিয়ে রইলাম শুধু। নিপার কথা তখনও ফুরালো না। সে বলল, একদিন তোমাদের দেওয়া পাঞ্জাবিটা আমি বড় মুখ করে আমার স্বামীর কাছে নিয়ে গেলাম। বললাম, আম্মা এটা তোমার জন্য পাঠিয়েছে। সে আমার দিকে রাগান্বিত হয়ে চোখ বড় বড় করে আমার দিকে চেয়ে থাকলো। তারপর বলল, তুই জানিস আমার একটা পাঞ্জাবির দাম কত? তুই কি করে ভাবলি তোর মায়ের দেয়া 1000 টাকা দামের পাঞ্জাবি আমি গায়ে দেবো? আমি গলা নিচু করে বললাম, ওনারা মুরব্বী, আবদার করে তাদের জামাইয়ের জন্য একটা পাঞ্জাবি পাঠিয়েছে, এটা না নিলে শুনলে তারা তাদের মনে কষ্ট পাবে। এই কথা বলাতে তিনি আরো রাগান্বিত হয়ে গেলেন। ঠাস করে আমার গালে একটা থাপ্পড় দিয়ে পাঞ্জাবিটা আমার হাত থেকে নিয়ে নিল। বাসার দারোয়ান সালাউদ্দিনকে ডেকে তাকে পাঞ্জাবিটা দিয়ে বলল, ধর, এটা তুই পরবি। সেদিন আমি প্রচুর কান্নাকাটি করেছিলাম। বড় চাচার কথা শুনে আমাকে এত তাড়াতাড়ি বিয়ে না দিলেও পারতে তোমরা। এর চেয়ে একটা শিক্ষিত এবং ভালো মন মানসিকতার গরিব শ্বশুর বাড়ি আমার জন্য ভালো হতো। এদিক দিয়ে আপা আমার থেকে সুখে আছে, আর আর্থিক সচ্ছলতা এত বেশি না থাকলেও মানসিক কোনো অপূর্ণতা নেই। নিপার গাল দুটো আতলা ভরে দিয়ে আমি কেঁদে ফেললাম। সারা জীবন ধরে চেয়ে এসেছি আমার মেয়ে দুটো যেন আমার মতোই জীবন সংগ্রাম করতে না হয়, কিন্তু ভাগ্য সহায় হলো না। আমার চেয়েও কঠিন সংগ্রামের মুখোমুখি হয়ে গেল তারা। পৃথক বোবাদহনে পুড়ছে দুজনেই। এমন সময় কলিং বেলের শব্দ হলো। আমি গিয়ে দরজা খুলে দিলাম। নিপার বাবা বাসায় ঢুকলো। আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। কি হয়েছে তোমার? সে আরো জোরে জোরে কাঁদতে লাগলো। না বললে বুঝবো কিভাবে? কি হয়েছে বলবে তো? সিফার মা, আমি জানতাম না আমার মেয়ের জামা এতটা নীচ, এতটা জঘন্য। সে বাজারে প্রকাশ্যে মদ খেয়ে মাতলামি করছে। আমার এক পুরনো বন্ধু বাজারের দোকানদার, তার সাথে বেয়াদবি করেছিল। আমি গিয়ে বারণ করাতে জামাই আমার গালে থাপ্পড় মেরে দিল। এই লজ্জা আমি কাকে দেখায়? আজকের এই দিনটা দেখাচ্ছে আমার মরে যাওয়া ভালো ছিল। এমন সময় নিপা এসে বলল, বাবা, তার সাথে আমার অনেক হিসাব নিকাশ বাকি আছে, আমি সব কিছু বলবো। এতদিন মুখ বুজে সহ্য করেছিলাম। এই কথা বলে নিপা রাগান্বিত হয়ে ঘর থেকে বের হয়ে গেল। বাবা মা দুজনে বলল, কোথাও যাস না মা। সম্মানিত দর্শক, এই গল্পের দ্বিতীয় অংশের শুটিং চলছে। নিপা তার স্বামী থেকে কি প্রতিশোধ নিল দেখতে হলে ফলো করে চোখ রাখুন মিউজিক প্লাস কমেডি পেজে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিন। গল্পটি রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় মিজান ও ফয়সাল।